আগের সবগুলো গণঅভ্যুত্থানে রাজনৈতিক দল সামনে ছিল, রাজনৈতিক নেতৃত্ব সামনে ছিল, মানুষজন জানে যে কারা নেতা, তাদের কি কর্মসূচি, তাদের কি ঘোষণা, তারা কেমন দেখতে, কি তাদের কথাবার্তা সব জানতো। এইটা হচ্ছে 24-এর গণঅভ্যুত্থানটা হচ্ছে প্রথম গণঅভ্যুত্থান যখন মানুষ নেতাদের চেনে না। বর্তমান অন্তর্বর্তী সরকারের যেটা করার মানে প্রত্যাশা যেটা ছিল যে তারা প্রতিষ্ঠানগুলোকে প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে যাবে, কিন্তু দেখা গেল যে এখনো প্রতিষ্ঠানগুলো উপরের আদেশেই চলছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানে তো পরিষ্কার এরকম নেতৃত্ব ছিল না, অনেকে ছিল তার মধ্যে, কিন্তু কোনো কোনো গোষ্ঠী তাদের নিজেদের শক্তির বলে এটাকে দখল করতে চাচ্ছে এবং সেটারই প্রভাব আমরা প্রতিফলন আমরা এই যে মিডিয়ার মধ্যে পাই। পুরনো ভবন নতুন করে নির্মাণ করতে হলে প্রথমে তার ভিত্তি বদলাতে হবে, কথাটি বলেছিলেন পারস্য সুফি কবি জালালউদ্দিন রুমি। জুলাইয়ের পর ঠিক সেরকম একটা নতুন ভিত্তির স্বপ্ন বাংলাদেশ দেখছিল, কিন্তু এই যে নতুন শব্দটি, সেটা কতটা নতুন করা গেল, আদতেই গেল কিনা সেই প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে। নানা রকম তথ্য নানা কিছু হাজির হচ্ছে সামনে, তার কতটা অপতথ্য আর কতটা ঠিক তথ্য সে খবর আমরা ঠিকঠাক মতো না জেনেই ছড়িয়ে দিতে থাকি। কিন্তু পোস্টের কাজ তথ্যগুলো জানা, ঠিকমতো জানানো, বিশেষ করে তার ন্যারেটিভ ভেঙে দেখা। আজ আমাদের সাথে রয়েছেন অর্থনীতিবিদ, জনবুদ্ধিজীবী আনু মোহাম্মদ। আনু মোহাম্মদ স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। কোনো পুরনো কিছু বদলে ফেলতে হলে, বিশেষ করে কোনো ভবন তৈরি করতে হলে তার ভিত্তিটা প্রথমে ভাঙতে হয়। আমরা কি সেই ভিত্তি ভাঙছি, নাকি আসলে কোনো রকম একটা রেনোভেশন চলছে এই মুহূর্তে রাষ্ট্রে আসলে রেনোভেশনও চলছে এটাও বলা মুশকিল, কারণ আসলে পুরনো ভিত্তি যেটা, সেটার যারা অংশীদার কিংবা তার যারা সুবিধাভোগী তারা অনেক শক্তিশালী, এবং নতুন যেটাকে বলে সেটা কতটা নতুন সেটা তো মানুষ যাদের উপরে এর ভারটা পড়ে, মানে এর বোঝাটা পড়ে, তারা বুঝতে পারে। এখন ধরেন আমরা আগের দিনে শেখ হাসিনা সরকার তো শুধু না, মানে স্বাধীনতার পর থেকেই তো আমরা একটা প্রক্রিয়ার মধ্যে যাচ্ছি। আমাদের মুক্তিযুদ্ধের সময় মানুষের আকাঙ্ক্ষা ছিল যে এমন একটা দেশ হবে যেটা পাকিস্তান হবে না, মানে পাকিস্তানের মতো হবে না। পাকিস্তানের মতো বলতে শুধুমাত্র যে ইসলামী প্রজাতন্ত্র এটা না, পাকিস্তানি বলতে যেমন স্বৈরশাসন, সামরিক শাসন, তারপরে 22 পরিবারের উত্থান, বৈষম্য, তারপর সেখানে নির্যাতন, নিপীড়ন, নানা রকম শ্রেণী ছাড়াও ধর্মীয় জাতিগত বৈষম্য, সেরকম হবে না। আমরা বাংলাদেশ হওয়ার পরপরই কিন্তু ওই পাকিস্তান মডেলেই বাংলাদেশ প্রবেশ করে, এবং 3 বছরের মাথায় সামরিক শাসন হয়, তার কয়েক বছরের মাথায় আরেক দফা সামরিক শাসন হয়। তারপরে যারা নির্বাচিত হয় তারাও দেখা যায় যে সামরিক শাসকরা যে ভিত্তিটা তৈরি করলো, যে রেল লাইনটা তৈরি করলো, সেই রেল লাইনের উপর দিয়েই তারা যাচ্ছে, এবং তারা কিছুই পরিবর্তন করেনি। কিন্তু আমরা তো 54 বছর পথ অতিক্রম করলাম। হ্যাঁ, কিন্তু এটা 22 পরিবার থেকে এখন কত হাজার পরিবারের হাতে, মানে পাকিস্তানের সময় যে 22 পরিবার ছিল, যার বিরুদ্ধে আমাদের লড়াইটা হলো, যে বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশের মানে মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের যে লড়াই, সেটার একটা বড় কারণ ছিল সেটাই। সেই 22 পরিবার দেখা গেল যে পুনর্জন্ম হচ্ছে এখানে, এবং এখানে অনেক পরিবার হচ্ছে। আমরা যদি প্রথম সম্পদশালী 22 পরিবারের হিসাব করি এখন, তাহলে দেখবো যে এই 22 পরিবারের হাতে সম্পদের কেন্দ্রীয় ভবন পাকিস্তান আমলের 22 পরিবারের চাইতে অনেক বেশি, এবং তাদের হাতে সম্পদ যেভাবে জড়ো হয়েছে সেটার গতি, এটা আন্তর্জাতিক গবেষণায় বলছে যে বাংলাদেশের ধনীদের সম্পদ বৃদ্ধির হার পৃথিবীর মধ্যে সর্বোচ্চ ছিল। মানে আমরা 2023-24-এর হিসাব, তার মানে ওই জায়গাটায় মোটামুটি একই ভিত্তি আছে। অন্যান্য ক্ষেত্রে আমরা দেখি যে সেই পাকিস্তান মডেল, মানে এমন একটা দেশ যে দেশে স্বৈরশাসন তো আকাশ থেকে পড়ে না, বা স্বৈরশাসন কেউ শখ করে না, এবং এটা কোনো ব্যক্তির ইচ্ছায় হয় না। স্বৈরশাসনের একটা ভিত্তি থাকে, সেই ভিত্তিটা হচ্ছে এমন একটা, এই চাহিদাটা তৈরি হয় এই জায়গা থেকে যে তারা কিছু লোক সম্পদ কেন্দ্রীভবন করবে, কিছু লোক দমন পীড়ন করবে, কিছু লোক দ্রুত ধনী হবে, কিছু লোক যা খুশি তাই করবে। সেটার জন্য প্রয়োজন গণতান্ত্রিক প্রক্রিয়াকে নষ্ট করা, সেটার জন্য প্রয়োজন স্বৈরশাসন। তো সুতরাং ওই স্বৈরশাসনটা আমরা উপরে দেখি, পেছনে যে কারণগুলো, মানে স্থায়ী যে উপাদানগুলো, সেগুলো মানুষের অনেক সময় চোখে পড়ে না।
তার ফলে দেখা যায় যে উপরের মাথাটা চেঞ্জ হয়ে গেল, ব্যক্তি চেঞ্জ হয়ে গেল, কিন্তু ভিত্তিটা থাকলে সেখান থেকে আবার নতুন করে গজাবে, সে একই গাছ আবার গজাচ্ছে। শেকড়টা মাটিটা কেন বদলানো যাচ্ছে না? এটা বদলানোর দায়িত্ব এটা কার? বদলানোটা, এটা যেমন আমরা যেমন হাসিনা দেখি, খালেদা দেখি, এরশাদ দেখি, এই যে ব্যক্তিগুলো দেখি, লোকজন সবসময় তাদের দেখে এবং পরিবর্তন হলে কিছু আশা করে যে পরিবর্তন হচ্ছে, কিন্তু আমাদের এখানে কিন্তু স্থায়ী সরকার বলে একটা জিনিস আছে। মানে আমি বলি যে রাষ্ট্র বলি কিংবা সরকারের বাইরেও এটা তো অস্থায়ী সরকার। মানে এখন যে অন্তর্বর্তী সরকার এটা খুবই অস্থায়ী, কিন্তু অন্য সময় যারা সরকার থাকে তারাও অস্থায়ী, তাদেরও একটা সময় তাদের পরিবর্তন হয়। সরকারের যে স্থায়ী কাঠামোগুলো আছে সেগুলোর দিকে যদি তাকান, আমি তিনটা শক্তিকে বিশেষভাবে স্থায়ী দেখি। একটা হচ্ছে সামরিক বেসামরিক আমলাতন্ত্র এবং তাদের যে বিন্যাস, তাদের কাঠামো, তাদের বিভিন্ন নিয়ম বিধি, তাদের কাজকর্ম ইত্যাদি, তাদের কর্তৃত্ব। আরেকটা হচ্ছে বৃহৎ ব্যবসায়ী, যে 22 পরিবার, তার মুখ একটা দুইটা এদিক সেদিক হইলেও 22 পরিবার তো একটা কাঠামো। আরেকটা হচ্ছে আন্তর্জাতিক শক্তি। আপনি ধরেন বাংলাদেশে যে ধরনের অর্থনৈতিক নীতিমালা, শেখ হাসিনার সময় সম্পদ কেন্দ্রীভবন, বৈষম্য, সম্পদ পাচার, লুটপাট, যারা এটাকে ডেভেলপমেন্ট মিরাকল বলেছিল, যারা তাকে পূর্ণ সমর্থন দিয়েছিল, ওরা তো একটা স্থায়ী অংশ। ওই নীতিমালার উপরেই যদি নির্ভরশীলতা কেউ প্রকাশ করে বা ওর উপরে ভর করেই যদি বলে যে আমার অর্থনৈতিক উন্নয়ন করব, তারপরে ওই ব্যুরোক্রেসি যদি তার উপরেই ভরসা করে, কিংবা ওই বড় ব্যবসায়ীরাই যদি এদিক সেদিক হয়ে যদি আবার একইভাবে কাজ করতে থাকে, তাহলে ভিত্তিটা একই থাকলো না। স্যার, এখানে ভিত্তিটা তো একই থাকলো, তাহলে আমি আসলে একটা রাষ্ট্র হিসেবে কিভাবে এদেরকে বাদ দিয়ে আগাতে পারবো? আমি যদি IMF বা আন্তর্জাতিক যে প্রতিষ্ঠানগুলো যারা আসলে আমাদের অর্থনৈতিক জায়গাটাতে ভাগ রাখেন বা তাদের মতামত রাখেন, পলিসি মেকিংয়ে তারা অংশীদার আমাদের, এদেরকে ছাড়া তাহলে কিভাবে আগাবো? অংশীদার না, ঠিক এটা হলো পলিসি মেকিংয়ে তারাই পলিসি মেকিং এর, তারাই ডিটারমিনিং, তারাই পলিসি। যেমন ধরেন আমাদের পাট শিল্পটা যে শেষ হয়ে গেল, এখন ধরেন পাট শিল্প শেষ হওয়ার কারণে দেশের মধ্যে 22 পরিবার কিংবা আরও পরিবার তারা সুবিধাভোগী হলো, কিন্তু এই যে শেষ হওয়াটা, এই শেষ হওয়ার পলিসি মেকিংটা কিন্তু তাদের কাছ থেকে আসছে, সাপোর্ট আসছে, ঋণ আসছে, অনেক রকম প্রজেক্ট হয়েছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ফান্ড দিয়েছে, না বিশ্ব ব্যাংক দিয়েছে, এবং সেই সমস্ত ফান্ডের ভিড়ে এত বোঝা বেড়েছে, ঋণ বেড়েছে যে পানির দাম বাড়াতে হচ্ছে আরো। তো এরকম শিক্ষা, যেমন শিক্ষা এখন কত রকম ধারা আমাদের এখানে, মানে বাংলাদেশে যে আমরা বলি যে বৈষম্য, সেই বৈষম্যের একটা অন্যতম উৎস হচ্ছে শিক্ষা, শিক্ষা ব্যবস্থা। কত রকম ধারা। সেখানে আমি আসবো, কিন্তু আমি একটু পরিষ্কার হতে চাই ওই জায়গাটাতে, যেটা আপনি বললেন যে এই আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো 3টা খাতের উপর আসলে নির্ভর করে আছে আবার স্বৈরাচারের মূল জায়গাটা। একটি হচ্ছে আমলাতন্ত্র, একটি হচ্ছে ব্যবসায়ী সমাজ, এবং আরেকটি হচ্ছে বৃহৎ ব্যবসায়ী গোষ্ঠী, হ্যাঁ, বড় আকারে যাদের হাতে আসলে অঢেল টাকা, এবং হচ্ছে আমাদের সেই আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো। এদেরকে না বদলে বা এদেরকে নিয়ে আসলে কিভাবে আমি এই স্বৈরাচার যাতে আর চেহারাটা তৈরি না হয়, এই প্রক্রিয়া আমি কিভাবে যেতে পারবো? আপনার যদি পরিবর্তন আনতে হয়, তাহলে উন্নয়ন প্রকল্পটা এমনভাবে থাকবে, উন্নয়ন দর্শনটা এমনভাবে থাকবে যে যেখানে মানুষ এবং প্রাণ প্রকৃতি এই বিষয়টা কেন্দ্রে থাকবে বিবেচনার। তাহলে যে ধরনের প্রকল্প বা যে ধরনের নীতি নদী নষ্ট করবে, বন উচ্ছেদ করবে বা বায়ু দূষিত করবে, সেগুলি আমরা গ্রহণ করব না উন্নয়ন প্রকল্প হিসেবে। এটা যদি আপনার ভিত্তি হয়, তাহলে তো আপনার তখন কোয়েশ্চেন করতে হবে যে বিশ্বব্যাংক যেখানে ফান্ড দিচ্ছে, ADB যেখানে ফান্ড দিচ্ছে, IMF যে সমস্ত শর্ত দিচ্ছে, সেটি কি এই শর্ত পূরণ করে কিনা। এটা আমাদের একটা দুঃখজনক ব্যাপার যে আমরা 54 বছর হয়েছে, এর মধ্যে তো অনেক অর্থনীতিবিদ, অনেক বিশেষজ্ঞ অনেক তৈরি হয়েছে, কোন সরকার, আমরা এখন পর্যন্ত এমন কোন সরকার পাই নাই যে সরকার এই স্বার্থটাকে বিবেচনা করে কেন্দ্রে রেখে তার পরিকল্পনাটা করবে। তারপরে যদি আপনার ওই স্বার্থ গ্রহণ করে ওইটার সাথে একমত হয়ে বিশ্বব্যাংক যদি বলে যে হ্যাঁ আমি কিছু ঋণ দিতে চাই এটার জন্য, সেটা যদি আপনার প্রয়োজন থাকে আপনি নিতে পারেন। কিন্তু সে একটা প্রকল্প, যেমন ধরেন আপনি এরকম অনেক জায়গায়, সুন্দরবন তো গেল, সুন্দরবন তো যাচ্ছে, চকরিয়া একটা সুন্দরবন ছিল কক্সবাজারের পাশে, চকরিয়া বলে একটা জায়গা, ওটা চকরিয়া সুন্দরবন বলে, পুরো সুন্দরবন শেষ। এটা কেন শেষ? কারণ বিশ্বব্যাংক ওখানে একটা ঋণ দিয়েছিল চিংড়ি চাষের ঘেরের জন্য। তো বিশ্বব্যাংকের যে চিন্তার ধরন, যে মুখস্থ তাদের বিদ্যা, সেই মুখস্থ বিদ্যার ধরনটা হচ্ছে যে অ্যাক্টিভিটি থেকে বৈদেশিক মুদ্রা আসবে
সেটি হচ্ছে ঠিক, সেটি যুক্তিযুক্ত, সেটি গ্রহণযোগ্য এবং সেটি উন্নয়ন, সেটা ভালো প্রকল্প। সেটা ভালো প্রকল্প। সুতরাং তারা ফান্ড দিয়ে ঋণ দিয়ে, আর তাদের তো ঋণ দিতে পারলেই তাদের জন্য ভালো। ঋণ দিতে পারলে তাদের কি হয়, তাদের নিজেদের একটা ব্যবসা হয়, তারপরে তাদের যারা কনসালটেন্ট তাদের আশেপাশে ঘুরে, সেই কনসালটেন্টদের একটা চাকরি হয়। মানে সেও তো আসলে একটা ব্যবসা প্রতিষ্ঠানই। ব্যবসা প্রতিষ্ঠান এবং কনসালটেন্ট, আশেপাশে কনসালটেন্টদের যে বিশাল লবিস্ট গ্রুপ, তাদের একটা ব্যবসা হয়। রাজনীতিবিদরা সাধারণ মানুষের স্বার্থের কথা বলে তিনি রাজনীতি করেন, ক্ষমতায় আসেন। তাহলে আপনি যেখানে স্যার বলছেন যে মানুষের স্বার্থকে দেখতে পারতে হবে, যে স্বার্থ দেখলে আমার ভালো হবে তাই আমার যে সরকার হবে সে দেখবে। তো আমি তো রাজনৈতিক সরকার, রাজনীতিবিদদের সরকার ক্ষমতায় দেখলাম বেশ কয়েকবার, প্রায় 5 বার। তাহলে কেন আমার এই পরিস্থিতি বদলায় না? কেন আমার এডিবি, IMF, ওয়ার্ল্ড ব্যাংক 22টি পরিবার থেকে 300 পরিবার হয়ে যায়? কারণ এই 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 যারা এই ক্ষমতায় এসছে, বিভিন্ন রাজনৈতিক দল, আমরা তো প্রধান 4টা দলকে ক্ষমতায় দেখেছি। আমরা আওয়ামী লীগকে দেখেছি, বিএনপিকে দেখেছি, জাতীয় পার্টিকে দেখেছি, জামাতে ইসলামকে দেখেছি। জামাতে ইসলাম অবশ্য মাঝে মধ্যে বলে যে আমরা ক্ষমতায় ছিলাম না, আমাদেরকে ক্ষমতার সুযোগ দিন। তারা কিন্তু ক্ষমতায় ছিল, এটা সবার খেয়াল করতে হবে যে 4 দলীয় জোট সরকারের সাথে তো ছিলই, বন্ধু হিসেবে মন্ত্রীও ছিল, আবার 91 সালেও তার সহযোগিতা ছিল, মানে সহযোগী ভূমিকা ছিল। তো এই দলগুলো যে ক্ষমতায় ছিল, এই দলগুলোর কি কারণে অর্থনৈতিক নীতির এই ভিত্তিটাকে পরিবর্তন করার চেষ্টা করে নাই? কারণ হচ্ছে এটা কত শ্রেণীগত ব্যাপার আছে, তারপরে তাদের একটা সুবিধা প্রাপ্ত গোষ্ঠী আছে এবং তারা তাদের রাজনৈতিক অস্তিত্বের জন্য যাদের উপরে নির্ভর করে তাদের সুবিধার ব্যাপার আছে। এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও যেহেতু তারা, আপনি একটা রাজনীতি করতে গেলে হয় জনগণের উপরে ভর করতে হবে, অথবা আপনি দেশের কিছু স্বার্থ গোষ্ঠী বা আন্তর্জাতিক কিছু শক্তি তার উপরে নির্ভর করতে হবে। তো তারা জনগণের চাইতে ওইগুলিকে বেশি গুরুত্ব দিচ্ছে। তার ফলে দেখা গেছে যে তারা কখনোই, মানে এই সমস্ত দলগুলো, আপনি এই দলগুলোতে যারা ছিল, বিভিন্ন সময় মন্ত্রী যারা ছিল, তাদেরকে আপনি এক এক করে প্রশ্ন করতে পারেন যে তারা এই যে ধরেন পানি বলেন, শিক্ষা, চিকিৎসা, তারপরে জ্বালানি, বিদ্যুৎ, এই সমস্ত ক্ষেত্রে যে পরিবর্তন হয়েছে, বন, এগুলির ক্ষেত্রে যে সমস্ত নীতিমালা নেওয়া হয়েছে সেটা সম্পর্কে তারা কতটুকু জানে? আমি নিশ্চিত যে তারা জানে না ঠিক মতো। তারা শুধুমাত্র জানে যে বিশ্বব্যাংক এটা ফান্ড দিচ্ছে, এডিবি এটা ফান্ড দিচ্ছে, এটা করতে হবে। এবং তার ফলে আবার কিছু লোক তার সাথে সাথে আছে যারা এটার জন্য সুবিধাভোগী। যেমন বনের প্রকল্প হলে ওখান থেকে কিছু লোক টাকা বানালো, যেমন রেল লাইন না হয়ে সড়ক হইলো, সেটাতে একটা সুবিধাভোগী গোষ্ঠী হইলো। পানি নষ্ট হইলো বাংলাদেশের মানুষের জন্য, কিন্তু পানি বাণিজ্য হইলো, পানির একটা ব্যবসা হইলো। চিকিৎসা মানুষের জন্য ব্যয়বহুল হয়ে গেল, কিন্তু চিকিৎসা একটা ব্যবসার সামগ্রীতে পরিণত হলো। শিক্ষা একটা ব্যবসার সামগ্রী, তার কিছু সুবিধাভোগী আছে। সুতরাং এই ভিত্তিটা টিকে থাকার জন্য, এটা তো আকাশ থেকে পড়েনি বা তারা যে জোর করে চাপাচ্ছে তাও না, ভেতর থেকেও তো সমর্থক গোষ্ঠী আছে। এই দুইয়ের যোগসাজশটায় এই কাজটা হয়। তো যারা রাজনৈতিক দল এই পর্যন্ত ক্ষমতায় ছিল, তারা এই সুবিধাভোগী গোষ্ঠীগুলির সাথেই সম্পর্কিত ছিল। এটা তারা না করলে তো হবে না। আমরা তো বিকাশটা দেখেছি, এবং যে সমস্ত নীতিমালা প্রণীত হয়েছে সেই সমস্ত নীতিমালার প্রণয়ন প্রক্রিয়া এবং সেখানে তাদের অংশগ্রহণ, এবং এই যে সংসদগুলো, আমাদের জাতীয় সংসদগুলো যে রয়েছে, নির্বাচিত জাতীয় সংসদ, সেখানে আপনি দেখবেন যে এত ধরনের আন্তর্জাতিক প্রকল্প কিংবা বিদেশি ঋণ চুক্তি হয়েছে, এগুলি নিয়ে কোনো আলোচনা সংসদে হয় না। কিন্তু জনগণের জীবনের উপরে তার প্রভাব থাকে, জনগণের ভবিষ্যৎ, প্রজন্মের পর প্রজন্ম তার দ্বারা প্রভাবিত হয়, কিন্তু সেটা কোনো আলোচনা হয় না। জনগণের স্বার্থ তো আসলে স্বার্থ না, স্বার্থটা নিজের স্বার্থ। কিন্তু আমরা বলার সময় বলি জনগণের নাম দিয়েই সব হয়। জনগণের ভোটাধিকার, জনগণ চাইছে এই আন্দোলন, জনগণ চাইছে সমস্ত কিছু। তো জনগণ আসলে কেন কথা বলে না? মানে আমার আসলে একটা দলে যদি 1 কোটি সমর্থক থাকে, আমি যদি ধরি যে রাজনৈতিক দলগুলোর কোর সমর্থক হচ্ছে 1 কোটি, কিন্তু অন্যদিকে আসলে আমার আরো অন্তত 12 কোটি 13 কোটি মানুষ আছে, সেই মানুষগুলি কেন কথা বলতে পারে না? কোথায় সংকট তাদের? কেন জুলাই আরো আগে একটা হয়? বাংলাদেশে একটা বড় সংকট মনে হয় আমার কাছে, যে বাংলাদেশের মানুষের, ধরেন একটা দেশের মানুষের প্রত্যাশার স্তর, স্বপ্ন দেখার স্তর। আমাদের দেশের মানুষ তো নিজেরা স্বপ্ন দেখতেই অভ্যস্ত না। কার স্বপ্ন দেখে? তারা হয়তো বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করে, কিংবা জিয়ার স্বপ্ন বাস্তবায়ন করে, কিংবা ধর্মীয় আইন বাস্তবায়ন করে, এরকমভাবে চিন্তা করতে তারা অভ্যস্ত। এটা বড় ধরনের একটা সমস্যা। কিন্তু তারা নিজেরা স্বপ্ন দেখে সেই স্বপ্ন বাস্তবায়ন করা এবং নিজেদের স্বপ্নটা, নিজেদের বর্তমান এবং নিজেদের ভবিষ্যৎ, সেটাকে ধরে চিন্তা করা,
এই প্রক্রিয়াটাই তৈরি হয়নি বাংলাদেশে। সবসময় তাদের বোঝানো হয়েছে যে তুমি বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তব, বঙ্গবন্ধু এই স্বপ্ন দেখেছিলেন, জিয়া এই স্বপ্ন দেখেছিলেন। তো এখন আবার স্বপ্নের আরেকটা ধরন তৈরি হচ্ছে। তো এই যে মানুষ নিজেকে মানে প্রত্যাশার স্তরটাই অনেক নিচে নেমে গেছে মানুষের। মানুষ যেমন একটা দলের লোক যখন বা নেতারা যখন একজন গরিব মানুষদের মধ্যে যাদের সম্পদ সে নিজেই কেড়ে নিচ্ছে, সেই তাদেরকে সামান্য কিছু দিলে কিংবা একটু ভালোভাবে কথা বললেই মানুষ ভাবে যে লোকটা খুব ভালো, লোকটা আমাদেরই লোক, এবং এই নির্ভরশীলতাটাও তৈরি হয়। যেমন আখতারুজ্জামান ইলিয়াসের একটা উপন্যাস আছে, খোয়াবনামা বলে একটা উপন্যাস আছে। সেই উপন্যাসে শরাফত মণ্ডল বলে একটা চরিত্র আছে। তো ওই এলাকাটায় ইলিয়াস ভাই তো অনেক অনুসন্ধান করেছেন, করে ঢাকায় ফিরেছেন। তারপরে আমরা ইলিয়াস ভাইয়ের সাথে তো গল্প করা একটা খুবই আনন্দের বিষয় এবং আমাদের খুবই। তো আমরা জিজ্ঞেস করলাম যে আপনি গ্রামে অনেকদিন ছিলেন, কি দেখলেন? তো উনি বললেন যে তোমরা যে বলো শোষক টোষক, কোনো শোষক টোষকের তো দেখা পেলাম না। মানে কি বললো যে এই যে গরিব লোক মানে যারা, তাদেরকে আমি জিজ্ঞেস করলাম তোমাদের কে শোষণ করে বা তোমাদের যে শত্রুকে, তোমরা কি বলে যে না আমাদের আবার শত্রুকে, আমরা তাহলে কিভাবে কার উপরে ভরসা করো? বলে যে ওই শরাফত মণ্ডল উনি তো আমাদের দেখে শুনে রাখেন। মানে যে শরাফত মণ্ডল তাদের জমি নিয়ে নিচ্ছে, যে শরাফত মণ্ডল দিনে দিনে তাদের শোষণ করে, ওই গরিব মানুষদের মধ্যে ধারণা যে শরাফত মণ্ডল ছাড়া তাদের কোনো যাওয়ার জায়গা নেই, শরাফত মণ্ডলই তাদের বিপদের ভরসা। এই যে সম্পর্কের এই যে জালটা তৈরি হয় এবং তার মস্তিষ্কে তার চিন্তার ধরনের মধ্যে বংশ পরম্পরা, এইটাই বংশ পরম্পরায় যে জালটা তৈরি হয়, তার প্রত্যাশাটাও চলে যায়। সে মানুষ হিসেবে একটা বিশাল যে সম্ভাবনা তার মধ্যে, তার যে শক্তি, ওইটাও হারায় ফেলে। তার কাছে মনে হয় যে আমার তো কোনো শক্তি নাই, আমার কোনো স্বপ্ন নাই, আমার কোনো ভবিষ্যৎ নাই, একমাত্র শরাফত মণ্ডল যা আমাকে দেখে যতটুকু রাখবে সেটি আল্লাহ তাআলা আমার জন্য এই কপালে এটি লিখে রাখছে, কিংবা ভগবান এটি লিখে রাখছে। এই যে অবস্থাটা, চিন্তার ধরন, এইটার মধ্যে একটা বড় ধরনের পরিবর্তন ছাড়া তো মানুষের কণ্ঠ আপনি শুনতে পারবেন না। কিন্তু এরপরে তো আমাদের অনেক শরাফত মণ্ডল আসলেন। আমি যদি জাতীয় রাজনীতিতে দেখি আমাদের অনেকগুলো শরাফত মণ্ডল আছেন। সেই শরাফত মণ্ডলদের বিরুদ্ধেই কিন্তু আমরা জুলাই হতে দেখলাম। এবং তাহলে আপনি যেটা বলছিলেন স্যার, যে প্রজন্মের পর প্রজন্ম এক মানুষ এই শরাফত মণ্ডলদের চিন্তা মাথায় রেখেই আসলে বাড়ছিল, তাহলে এই জুলাইয়ের উত্থানটা কিভাবে হলো? জুলাইয়ের উত্থানটার মধ্যে অনেকগুলো ব্যাপার আছে। একটা আপনি দেখেন আমাদের দেশে, বাংলাদেশে একটা গণঅভ্যুত্থান কিন্তু একটা মানুষের বেপরোয়া, যখন একেবারে সমস্ত সম্ভাবনা কিংবা সমস্ত ধৈর্যের সীমা যখন বাঁধ ভেঙে যায়, তখন গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে তার একটা প্রতিক্রিয়া বা রাজনৈতিক প্রতিরোধের একটা ধরন হিসেবে গণঅভ্যুত্থানটা আসে। কারণ আপনি দেখেন বাংলাদেশে অনেক গণঅভ্যুত্থানের ঘটনা আছে, মানে জাতীয় পর্যায়ে আছে, আবার স্থানীয়ভাবে আছে। আপনি যদি পাকিস্তানের পর থেকে চিন্তা করেন, 52 সালে ওইটা একটা গণঅভ্যুত্থান ছিল, যার ফলাফল হিসেবে 54 সালে একটা নির্বাচন হলো এবং মুসলিম লীগ পুরো শেষ হয়ে গেল। তারপরে একটা বড় গণঅভ্যুত্থান ক্ষেত্রটা তৈরি হয়েছে 60 দশকে, যার মধ্যে দিয়ে 69-এর গণঅভ্যুত্থান হয়েছে। এবং স্বাধীনতার পরে 80 দশকে এই এরশাদ বিরোধী মানে কি, স্বৈরশাসন বিরোধী যে আন্দোলনগুলো হয়, সেটারই একটা পর্যায়ে গণঅভ্যুত্থানের রূপ নেয়। একবার 87 সেটা সামলে ওঠে এরশাদ, পরে 90 সালে তার পতন হয়। এবং তারপরে এই যে 24-এ গণঅভ্যুত্থানও আসলে 1 মাস 2 মাসে হয়নি। এটার ক্ষেত্রটা তৈরি হয়েছে তার আগের 15 বছরে, বিশেষত 2014 থেকে। এই যে অনির্বাচিত সরকারের সময় যা ঘটনা ঘটেছে, তার মধ্যে অর্থনৈতিক সংকট ছিল, বেকারত্ব ছিল, মানুষের অসহায়ত্বের ব্যাপার ছিল, এবং পাশাপাশি যেটা ছিল যে কিছু লোকের হাতে বিপুল পরিমাণ টাকা জমা হয়েছে, সম্পদ জমা হয়েছে, তারা সম্পদ পাচার করেছে, মানুষের দেখছে। পাশাপাশি মানুষের জন্য বড় একটা মানে অসন্তোষের কারণ ছিল অত্যাচার। এই যে পথে ঘাটে, বিশ্ববিদ্যালয়গুলো তো নির্যাতনের কারখানা হয়ে গেছিল একদম, মানে হলে হলে নির্যাতনের কারখানা। আর এর বাইরে আপনি পথে ঘাটে একটা ভ্যান নিয়ে বসলে, একটা টং চায়ের দোকান নিয়ে বসলে, তাকেও দেখা যাচ্ছে হয় টাকা দিতে হচ্ছে, মার খেতে হচ্ছে। আর মধ্যবিত্তর পর্যায়েও দেখা যাচ্ছে যে তাকে সবসময় ভয়ের মধ্যে থাকতে হচ্ছে, নিরাপত্তাহীনতা। এই যে ক্ষোভগুলো তৈরি হয়, অসন্তোষগুলো তৈরি হয়, সেটা নিয়ে তার কাছে তো একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, একটা পরিবর্তন হইলে তারপরে তো সে কিছুটা ভরসা পায় যে আচ্ছা ঠিক আছে, আমার ভোট দিয়ে কিছুটা পরিবর্তন হচ্ছে। কিন্তু সেটাও যখন অকার্যকর হয়ে গেল, আমার মনে আছে যে 2024-এ 7 জানুয়ারি তো নির্বাচন যেটা হলো, সেই নির্বাচনের মধ্যে দিয়েও যখন দেখা গেল যে টিকে যাচ্ছে এই সরকার, তার মানে এই প্রক্রিয়াটা অব্যাহত থাকবে এবং আমাদের কিছুই করার নাই,
এটা মানুষের মধ্যে একটা সামাজিক বিষণ্ণতা তৈরি করেছিল, মানে সোশ্যাল ডিপ্রেশন। আমরা তো ব্যক্তিগত ডিপ্রেশন আমরা জানি, কিন্তু সামাজিক বিষণ্ণতা বলতে কি বোঝায় সেটা আমি তখন খেয়াল করলাম, যে মানুষ পুরো একটা মানে বিষণ্ণতা, মানে কিছুই করবে না, কিছুই করার নেই, এরকম একটা অবস্থা। সেই সামাজিক বিষণ্ণতার মধ্যে দিয়ে যাচ্ছিল। কিন্তু আন্দোলনটা একটা হচ্ছে কাজের জন্য আন্দোলন, সেই আন্দোলনের প্রতি সকলেরই সাপোর্ট ছিল, যেহেতু কর্মসংস্থানের সমস্যা। আমাদের গ্রোথ তো শেখ হাসিনার আমলে 6-7-8 জিডিপি গ্রোথ, এটা তো বিশ্বের মধ্যে একটা খুব ভালো একটা প্রবৃদ্ধি। কিন্তু যে সময় এই প্রবৃদ্ধিটা হয়েছে সেই সময় সবচেয়ে বেশি বন নষ্ট হয়েছে, সবচেয়ে বেশি নদী দূষিত হয়েছে, আবার জব ক্রিয়েশনও হয়নি, মানে কর্মসংস্থানও তৈরি হয়নি। এবং কর্মসংস্থান বরঞ্চ দেখা গেছে যে স্থায়ী কর্মসংস্থানের তুলনায় কর্মসংস্থানের মধ্যে অস্থায়ী কিংবা আউটসোর্সিং এগুলোর অনুপাত বেড়ে যাচ্ছে। সেজন্য তারা যখন কাজের দাবিতে আন্দোলন করছে, কারণ কাজের ব্যাপারটা খুব কঠিন হয়ে যাচ্ছিল, যারা কাজের মধ্যে আছে তারাও নিশ্চিত কাজ খুব কম। আপনি শ্রমজীবী মানুষের মধ্যে আউটসোর্সিং এ বেশি, সেটা কিন্তু নতুন এখন একটা সংকট হচ্ছে যে আউটসোর্সিং এ তারা আসছে, কিন্তু তারা পয়সা দিয়ে আসতে হয়েছে। নিয়োগ বাণিজ্যটা ছিল ভয়ঙ্কর, 5 লাখ 10 লাখ 15 লাখ এরকম দিতে হয়েছে। তাদের এখন চাকরি চলে যাচ্ছে যেহেতু অনিয়ম করে হচ্ছে। তো সেই রকম জব হচ্ছিল। আবার ইনফর্মাল সেক্টর বাংলাদেশে সবচেয়ে বেশি, প্রায় 85%, মানে 100 জনের মধ্যে 85 জন কোনো নিশ্চয়তা নাই, নিরাপত্তা নাই। সেই রকম সময় বিসিএস ছিল একটা নিরাপদ চাকরির জায়গা, সেখানেও যখন কোটা হইল সেটাই ক্ষোভের কারণ। এবং ওইখানে কারা যেত? ওরা তো উচ্চবিত্ত পরিবারের সন্তানেরা তার বিসিএস দেওয়ার জন্য অপেক্ষা করে না। সুতরাং মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত এদের পরিবারের সন্তানদেরই এই স্বার্থ ছিল, এবং সেই তাদের যারা অভিভাবক তাদেরও সমর্থন ছিল। সব মিলে খুবই সমর্থন পাচ্ছিল এই আন্দোলনটা, সংখ্যাও বাড়ছিল। সেইটার উপরে যখন নির্বিচার হত্যাকাণ্ড শুরু হইল, সেটা আমার ধারণা যে মানুষের সব ধরনের ধৈর্য এবং সেই ধৈর্যটাও অতিক্রম করলো, এবং মানুষের যে ক্ষোভটা এতদিন পুঞ্জীভূত ছিল সেটার সেই ডিপ্রেশনটাই, সামাজিক বিষণ্ণতাটাই সামাজিক বিস্ফোরণের মধ্যে চলে গেল। কারণ মানুষ একটা সবকিছুর তো সীমা আছে। আমার মনে আছে যে হাসিনা আমলে মনে হয় 22-23 দিকে আমি একটা লেখা লিখছিলাম যে একের পর এক তো তারা করে যাচ্ছে। আমি প্রশ্ন করছিলাম যে বর্তমান সরকার, হাসিনা সরকার কি মানুষের ধৈর্যের সীমা পরীক্ষা করছে? সেই ধৈর্যের সীমাটা অতিক্রম করছিল যখন তারা নির্বিচার হত্যাকাণ্ড চালানো শুরু করলো 15 জুলাইয়ের পর থেকে। সেটার মধ্যে দিয়ে এই গণঅভ্যুত্থানটা তৈরি হলো। মানে এই গণঅভ্যুত্থানটা আপনি 69-90 গণঅভ্যুত্থানের চাইতে একটা কমপ্লিটলি ভিন্ন। কারণ 69-90-71 সালেও গণঅভ্যুত্থানই শুরু হয়েছিল। আসলে 1 মার্চ থেকে যদি আমরা ধরি, এটা গণঅভ্যুত্থান ছিল। 25 মার্চে জেনোসাইড, গণহত্যা শুরু করার কারণে সেটা সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্যে চলে গেল। নাহলে ওই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়েই একটা পরিবর্তন হতে পারতো আর কি। তো এই গণঅভ্যুত্থান, ওই আগের সবগুলো গণঅভ্যুত্থানে রাজনৈতিক দল সামনে ছিল, রাজনৈতিক নেতৃত্ব সামনে ছিল, মানুষজন জানে যে কারা নেতা, তাদের কি কর্মসূচি, তাদের কি ঘোষণা, তারা কেমন দেখতে, কি তাদের কথাবার্তা সব জানতো। এইটা হচ্ছে 24-এর গণঅভ্যুত্থানটা হচ্ছে প্রথম গণঅভ্যুত্থান যখন মানুষ নেতাদের চেনে না। এবং এইটাও একটা যুক্তি হইতে পারে যদি নেতাদের চিনত। যেমন বিএনপি তো অনেকদিন ধরে আন্দোলন করছে, কিন্তু বিএনপি এরকম একটা মুহূর্ত মধ্যে আসতে পারেনি, যদিও তাদের আন্দোলনের মধ্যে দিয়ে একটা অনেক কিছু শক্তি তৈরি হয়েছে, কিন্তু এই জায়গাটা আসতে পারেনি। কারণ জনগণ তাদের চেনে। এই চেনার কারণে বাংলাদেশের সমাজে রাজনৈতিক দলগুলোর উপরে যে আস্থার সংকটটা, সেই আস্থার সংকটটা মানুষকে পিছনে টেনে রাখে। কারণ তাদের মনে হয় যে কি হবে, এরা তো আবার একই কাজ করবে। এই আস্থার সংকটটার কারণে যাকে ব্রেক থ্রু বলে সেটা হচ্ছিল না। এইবারে 24-এ গণঅভ্যুত্থানে তারা মানুষ দেখে নাই, নেতা দেখে নাই, কোনো কর্মসূচি নাই, ঘোষণা নাই। কিন্তু তারপরে তারা গেল কেন? গেল হলো প্রবল ক্রোধ থেকে গেল এবং প্রতিবাদ থেকে। আমরা জানেন শিল্পী, সাংবাদিক যারা কোনোদিন মাঠে যায় নাই, রাস্তায় যায় নাই, মিছিলে যায় নাই, তারা গেছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ভাবেই নেই কখনো যে রাস্তায় আমি যাব। প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থী, তার ইচ্ছা যে পড়াশোনা করে এখান থেকে বাইরে চলে যাবে, সেও গেল। এই যে পরিস্থিতিটা তৈরি হলো, এটার জন্য তো একক কৃতিত্ব আপনি শেখ হাসিনাকে দিতে হবে। কারণ এমন একটা, মানে এতদিনের সমস্ত কিছু এমন জায়গায় ছড়িয়ে ফেলতে পেরেছে যে সব মানুষ একেবারে ধরেন বাড়ির মধ্যে যিনি গৃহবধূ, কোনো নিজের সংসারের বাইরে কোনো কিছু তিনি দেখেন নাই,
বা অত তার মাথার মধ্যে নাই, মানে তিনি চিন্তাও করতে চান না, তিনিও দেখা গেল যে রাস্তায় পানি নিয়ে আসছেন কিংবা সমর্থন নিয়ে আসছেন, কারণ ঘরের মধ্যে তো গুলি চলে যাচ্ছে। এবং তাদের যে তীব্র ক্ষোভ তখন আমরা হ্যাঁ, দেখেছি মানুষের, যে সে আসলে একটা মা আসলে তার সন্তানকে সাহায্য করতে বা আরো অনেকগুলো সন্তানের জন্য সাহায্যের জন্য আসেন, তিনি সেই ক্ষোভটা জানাতেই এসেছেন, মানে সাংবাদিক হিসেবে আমরা তখন মাঠে যেটা সুতরাং দেখেছি। এটা বলা যায় না যে মানুষজন যে এই প্রতিরোধ কিংবা এই গণ অভ্যুত্থান, এটা যে ভিত্তি পরিবর্তনটা যে খুব মাথায় ছিল মানুষের, সেটাও না। সেটা না আসলে। কারণ তার কাছে মনে হয়েছে যে এই 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 যে জগদ্দল পাথর, ওই এই এক যে দফা। অচলায়তন, এটা সরাইতে হবে, এটা এখান থেকে সরানো দরকার, পরে আমরা যা করার করব পরে। আচ্ছা, পরে আমরা যা করব স্যার। এই আপনার কথার মধ্যে থেকে আমার অনেকগুলো প্রশ্ন আসছে। এর মধ্যে প্রথম প্রশ্নটা হচ্ছে, গত বছর ঠিক এরকম ক্ষোভ থেকে, রাগ থেকে দ্রোহযাত্রা হয়েছিল, আজকেও ঠিক সেরকমই আরেকটা দ্রোহযাত্রা আপনাদেরকে করতে হলো। কেন এক বছরের মধ্যে এই দ্রোহযাত্রা হলো? সেই দ্রোহযাত্রা এবং এই দ্রোহযাত্রার মধ্যে পার্থক্যটা কি? ওই দ্রোহযাত্রা মূল উদ্যোক্তা যারা ছিলেন তারা সবাই এই আন্দোলনের মধ্যে ছিলেন। শুধু ওই সময় আন্দোলনে ছিলেন না, তাদের মধ্যে অনেকেই আছেন যারা বহুদিন থেকে শোষণ, নিপীড়ন, এই লুণ্ঠন, এগুলোর বিরুদ্ধে কাজ করছেন। এবং সেইখানে ওই আমি তখন গণ অভ্যুত্থানের মধ্যে যে ঘটনাগুলো ঘটছে, সম্ভাব্য পরিণতি এবং পরবর্তীতে কি হতে পারে, সেটা নিয়ে তো আমার কিছু কিছু ধারণা হচ্ছে, প্রশ্ন হচ্ছে, সংশয় আসছে। তো সেটার কারণে আমি দ্রোহযাত্রায় যখন আমার যে বক্তব্য, সেখানে আমি একটা কথা খুব সুনির্দিষ্টভাবে বলেছিলাম যে শেখ হাসিনার পতনের মধ্যে দিয়ে আমাদের সমস্যার সমাধান হবে না। শেখ হাসিনার পতনের পরও স্বৈরতন্ত্র আবার পুনরায় আসতে পারে, এবং সেই কারণে আমাদের এখন, এবং এটাও বলেছিলাম যে 2 তারিখে, যে শেখ হাসিনার পদত্যাগ অবশ্যম্ভাবী। কারণ তখন যে পরিস্থিতি, তাতে যে কোনো মানুষ যারা এই বিষয়গুলো একটু খেয়াল করবে তার বুঝতে অসুবিধা হবে না যে এই সরকার আর টিকবে না। শেখ হাসিনা ছাড়া আর বাকি সবাই নিশ্চয়ই বুঝতে পারত। তো শেখ হাসিনার পতন বা পদত্যাগ অবশ্যম্ভাবী। এখন আমাদের এজেন্ডা, আলোচনার বিষয় যেটা হওয়া উচিত, মানে শেখ হাসিনার পদত্যাগ নিয়ে আর বেশি আলোচনার কিছু নাই। এখন আমাদের যেটা আলোচনার বিষয় হচ্ছে সেটা গণতান্ত্রিক রূপান্তর কিভাবে হবে। জি স্যার, সেই কথাটি বলেছেন যে গণতান্ত্রিক রূপান্তর কিভাবে হবে, এই আলোচনা কিংবা এই শক্তির জায়গা এবং এই জায়গাটাতে শক্তি সমাবেশ, সেইখানে আমরা আসলে মার খেয়ে গেলাম। মানে এই দ্রোহযাত্রা, তারপরে 4 তারিখে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক থেকে আমরা একটা অন্তর্বর্তী সরকারের রূপরেখা দিয়েছিলাম। সেখানে অন্তর্বর্তী সরকারের কিছু দায়িত্বের কথা ছিল, অন্তর্বর্তী সরকার গঠন কিভাবে সেটাও আমরা জানি। কিন্তু 5 তারিখের পরে এটার সাথে আর আমাদের কোনো সম্পর্ক ছিল না, যে প্রক্রিয়ায় সবকিছু হয়েছে। তারপরে আমরা দেখলাম যে গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়া শুরু করার যেখানে কাজ, দায়িত্ব, সেই দিকে না গিয়ে দেখা যাচ্ছে যে ভয়ঙ্কর রকম আক্রমণ, হামলা, অগ্নিসংযোগ, মব সন্ত্রাস, এগুলো শুরু হচ্ছে। মানে অসহিষ্ণুতা এবং প্রতিহিংসা, এগুলোই প্রাধান্য বিস্তার করছে। দুঃখের বিষয় হচ্ছে, এটা যারা করছে তারা তো একটা করছে, 3 ধরনের গোষ্ঠী এটা করছিল। একটা গোষ্ঠী হচ্ছে যাদের মধ্যে ধরেন অনেক ক্ষোভ আছে, আক্রোশ আছে, কারণ সে নির্যাতিত, নিপীড়িত হয়েছে, তার ভূমিকার একটা আমরা বুঝতে পারি। আরেকটা হচ্ছে কিছু সুবিধাবাদী, যে ওখান থেকে কিছু লুটপাট করবে, এই করবে, সেই করবে, এরকম লোক। আরেকটা গোষ্ঠী আছে, তাদের ব্যাপারটা হচ্ছে পুরোপুরি মতাদর্শিক। মানে যখন ধরেন মুক্তিযুদ্ধের চিহ্ন কিংবা শিল্প কিংবা মুরাল, ভাস্কর্য, এই সমস্ত উপরে আক্রমণ গেল, তখন বোঝা গেল যে এটা শুধুমাত্র আক্রোশ থেকে আসে নাই। এইটা যারা সৃজনশীলতার বিরুদ্ধে, মানুষের শিল্প চর্চার বিরুদ্ধে, মানুষের যে সাংস্কৃতিক যে তার যে প্রকাশ কিংবা তার যে সক্রিয়তা, সেটাকে যারা ঘৃণা করে, সেরকম কিছু গোষ্ঠী তারা মতাদর্শিকভাবে এই আক্রমণগুলো করছে এবং তারা মনে করছে যে এখন তাদের হাতে ক্ষমতা। এই ধারাটা, দুঃখের বিষয় হলো এই ধারাটা চললো, কিন্তু অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছিল এটাকে দমন করা এবং গণতান্ত্রিক রূপান্তরের ভাষাটা তৈরি করা। আপনি ধরেন বিশ্ববিদ্যালয়গুলো কিভাবে চলবে, পুলিশ কিভাবে চলবে, বিচার ব্যবস্থা কিভাবে চলবে, মিডিয়া কিভাবে কাজ করবে, এবং যারা এই ভাঙচুর করছে এবং যারা এফেক্টেড হচ্ছে তাদের ব্যাপারে তার ভূমিকা কী হবে, ধর্মীয় সংখ্যালঘু হলেই কেন নিরাপত্তাহীনতার মধ্যে তার থাকতে হবে, কিংবা জাতিগত সংখ্যালঘু হলেই কেন নিপীড়নের মধ্যে থাকতে হবে, কিংবা নারী হলে কেন তার বেরোনোর সময় হিসাব করতে হবে যে আমি এখন কি বেরোতে পারবো কিনা,
হাঁটতে পারবো কিনা রাস্তা, এটা কেন ভাবতে হবে? এইটা এই অবস্থা যাতে না হয় সেটার জন্য অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্বটা ছিল। সেখানে একটা বড় ধরনের ঘাটতি হইল, যে কারণে আমরা দেখলাম যে বৈষম্যহীন বাংলাদেশের যে প্রত্যাশা বা স্বপ্ন তৈরি হয়েছিল এই আন্দোলনের মধ্যে দিয়ে, গণঅভ্যুত্থানের মধ্যে, এবং যেটা অনিবার্য একটা দায়িত্ব হিসেবে ছিল যে হ্যাঁ এদিকে বাংলাদেশকে নিতে হবে, নইলে একই ঘটনার পুনরাবৃত্তি হবে, সেই কাজটা বাধাগ্রস্ত হচ্ছে। বৈষম্যবাদী রাজনীতি মতাদর্শ আবার নতুন করে মাথাচাড়া দিচ্ছে, যে কারণে আমাদের মনে হয় যে দ্রোহযাত্রার যে লক্ষ্য ছিল, বক্তব্য ছিল, সেইটা পূরণ করার জন্য আমাদের মানুষকে সক্রিয় থাকতে হবে, সজাগ থাকতে হবে, সরব থাকতে হবে। সেই জন্য আরেকটা দ্রোহযাত্রা। এখন যদি আমি আপনাকে একটু জিজ্ঞেস করি স্যার, যে সেই প্রথম দ্রোহযাত্রার পরে যে গণতান্ত্রিক রূপান্তর আপনারা দেখতে চেয়েছিলেন, 1 বছরের মাথায় এসে আপনার কাছে কত শতাংশ রূপান্তর হয়েছে বলে আপনি মনে করেন, নাকি আসলে কিছুই হয়নি? সেপ্টেম্বরের দিকে আমাদের বিভিন্ন যারা দ্রোহযাত্রায় ছিল বা অন্য সবার মধ্যে আলাপ আলোচনা হইলো, এবং তারপরে আমরা একটা সাংগঠনিক কাঠামো দিলাম, গণতান্ত্রিক অধিকার কমিটি বলে একটা সংগঠন করলাম। এবং 2 মাসের মাথায় অক্টোবরে আমরা সরকারের কাছে আমরা এর আগেও বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক থেকেও আমরা করেছি। 8 তারিখে তারা ক্ষমতায় গেছে, আমরা মনে হয় তার কয়েকদিনের মাথায় অন্তর্বর্তী সরকারের করণীয় বলে আমরা বক্তব্য দিয়েছি। কেমন বিশ্ববিদ্যালয় চাই তার সপ্তাহখানেকের মধ্যে দিয়েছি। তারপরে গণতান্ত্রিক অধিকার কমিটি থেকে আমরা অন্তর্বর্তী সরকারের আশু করণীয় বলে একেবারে লিখিতভাবে 13টা পয়েন্ট আমরা সরকারের কাছে জমা দিয়েছি, আর পাবলিক ডিসকাশনে গেছি, আলোচনা করেছি। মানে আমরা গণতান্ত্রিক রূপান্তরের জায়গাগুলোকে শনাক্ত করার চেষ্টা করি। সেটা কতটা গ্রহণ হয়েছে? না, কিছুই গ্রহণ হয়নি। সেটার গ্রহণযোগ্যতা, সেটার গ্রহণ করার আগ্রহ আমরা দেখি নাই, উদ্যোগও আমরা দেখি নাই। সেটাই হলো সমস্যা। আমি অন্তর্বর্তী সরকারের কাছে আমার প্রত্যাশা তো খুব বেশি হবে না, কারণ তারা অস্থায়ী সরকার, তাদের ক্ষমতা সীমিত, তাদের ওইরকম শক্তিশালী ভিত্তি নাই, সুতরাং তারা যে বড় ধরনের কোনো পরিবর্তন করবে তা করবে না। কিন্তু তাদের তো সূচনা করতে হবে। আর যে সমস্ত কাজ শেখ হাসিনা আমলে হয়েছে, অপরাধমূলক কাজ, কিংবা যে সমস্ত কাজগুলো জাতীয় স্বার্থ বিরোধী কিংবা প্রশ্নের মুখে, গোপনে চুক্তি করা, টেন্ডার ছাড়া একটা কোম্পানিকে দিয়ে দেওয়া, বিদেশি কোম্পানির কাছ থেকে জিনিসপত্র কেনা মানুষকে না জানিয়ে, এই যে তৎপরতাগুলো শেখ হাসিনার আমলে ছিল, অন্তর্বর্তী সরকারের আমলেতে এটা কেউ দেখবে এটা আশা করেনি। কিন্তু দেখা গেল যে গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়ার মধ্যে না গিয়ে এই ধরনের তৎপরতায় তাদের বেশি আগ্রহ, এবং তাদের যারা উপদেষ্টা, বিশেষ সহকারী, তাদেরও বেশ একটা দেখা গেল যে খুবই আগ্রহ, এবং তারা উৎসাহ নিয়ে এই সমস্ত কাজে ব্যস্ত আছে। আমার আসলে ভিত্ত ভাঙা গেল না, বরং ওখানে একটুখানি নতুন করে রং টং করে কোনো রকমে নিজেদের অবস্থান আবার জাহির করলাম। সেই জন্যই কি স্যার আপনি বলেছেন যে জুলাই বিক্রি হয়ে গেছে বা জুলাই বিক্রি হয়ে যাচ্ছে, এবং এই জুলাই আসলে কি তারাই বিক্রি করছে? না, জুলাই বিক্রি টিক্রি এই সমস্ত শব্দ আমি বলি নাই। জুলাই বিক্রির ব্যাপার কি, মানে জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল, তার যে সীমাবদ্ধতা ছিল সেরকম কোনো লক্ষ্য স্পষ্টভাবে ছিল না, কিন্তু গণঅভ্যুত্থানের মধ্যে যে আকাঙ্ক্ষা একটা তৈরি হয়েছিল, প্রত্যাশা একটা তৈরি হয়েছিল। নিশ্চয়ই মানুষের মধ্যে যারা জীবন দিতে আসছে, পুলিশকে প্রতিরোধ করছে, তারা নিশ্চয়ই ভাবছে যে এই পরিবর্তন হলে এরকমভাবে পুলিশ আর অত্যাচার করবে না, এই পরিবর্তন হলে এই ধরনের ডাকাত যে 22 পরিবারের মতো এরকম ডাকাতরা তারা আর ক্ষমতায় থাকতে পারবে না, কিংবা এরকম অত্যাচার হবে না, মানুষের উপর ভাঙচুর, অসহিষ্ণুতা, এই সমস্ত হবে না। সেটি তো প্রত্যাশা তৈরি হয়েছিল। এবং সেখান থেকে একটা বৈষম্যহীন, আপনি গ্রাফিতিগুলি যদি দেখেন, দেওয়ালের গ্রাফিতিগুলি, সেগুলো কিন্তু অনেক শক্তিশালী। এবং আমি মনে করি যে গ্রাফিতিগুলিতে যে বার্তা আছে, এই সরকার কিংবা সরকার সংশ্লিষ্ট যে সমস্ত সংগঠন, তারা তার থেকে অনেক পেছনে, এবং এটার সাথে তাদের কোনো যোগাযোগই নেই। অথচ গ্রাফিতির মধ্যেই কিন্তু গণঅভ্যুত্থানের মূল ভাষাটা প্রকাশিত হয়েছিল। সেই গ্রাফিতিগুলির মধ্যে যে বৈষম্যহীন, সেইটার থেকে যে গণঅভ্যুত্থানটা, সেই গণঅভ্যুত্থানের তো এই গণঅভ্যুত্থান এবং বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন, দুইটাকে একসাথে করে দেখতে হবে। তো যারা এই গণঅভ্যুত্থানের কথা বলছেন কিন্তু বৈষম্যহীন বাংলাদেশের পথে যে দিকে যাওয়ার কথা, তার উল্টো দিকে যাচ্ছেন, তারা তো এটার সাথে বিশ্বাসঘাতকতা করছে। একেবারে স্যার, এই যে একটা দিক, তাহলে কি আপনি আপনার একটা বক্তব্যে কিছুদিন আগে বলেছিলেন যে আমরা আবারও ফেসিবাদের পদধ্বনি শুনতে পাচ্ছি। তো আপনার কি স্যার মনে হয় যে আবার আমরা সেই ফেসিবাদী রাস্তার দিকেই যাচ্ছি? মানে এখনো আমার ইন্টারিম গভর্নমেন্ট, এখনো আমার নির্বাচন। এই কথাটা আমি অনেকবার বলেছি শেখ হাসিনা সরকারের সময়। শেখ হাসিনা সরকার বলছে যে আমরা জঙ্গিবাদ নির্মূল করব, কিন্তু শেখ হাসিনা সরকার জঙ্গিবাদী মতাদর্শ দ্বারা পরিচালিত হচ্ছে। এটা কি কারণে বলেছি আমি? জঙ্গিবাদী মতাদর্শ বা ফ্যাসিবাদী মতাদর্শ মানে কি? মানে হচ্ছে আমি যেটা বিশ্বাস করি,
আমি যেটা মনে করি সেটা যদি আমি আরেকজনের উপরে জোর করে চাপিয়ে দিতে চাই এবং জোর করে চাপিয়ে দেওয়ার জন্য আমি যদি বল প্রয়োগ করি, সহিংসতা করি, এটা হচ্ছে ফ্যাসিবাদের ধরন। এবং সেটার জন্য যে যদি আরও ক্ষমতাবান হয়ে আমি পুরো প্রাতিষ্ঠানিক কাঠামো, শিক্ষা প্রতিষ্ঠান সমস্তগুলিকে আমি যদি আমার মতো করে করতে চাই, আমি যেভাবে দেখি ইতিহাস, আমি যেভাবে দেখি সেভাবে সবাইকে বলতে হবে, এর থেকে অন্যভাবে বলতে পারবে না। উন্নয়ন আমি যেভাবে দেখি সেভাবে দেখতে হবে। এটা আওয়ামী লীগ সরকারের সময় হয়েছিল, যে কারণে আমি বলেছি যে আপনারা নিজেরাই তো জঙ্গিবাদী, ফ্যাসিবাদী মতাদর্শ দ্বারা পড়ে, আপনি জঙ্গিবাদ কী করে নির্মূল করবেন? তো এই সময় আমরা যখন এইরকম এগুলির হাত থেকে মুক্তির জন্যই তো গণঅভ্যুত্থানটা। কিন্তু দেখা গেল যে কিছু কিছু গোষ্ঠী, তারা দেখা যাচ্ছে যে ইতিহাস কিংবা অর্থনীতি কিংবা তাদের নিজেদের যে বিভিন্ন ধরনের নীতিমালা ইত্যাদি সম্পর্কে এমনভাবে কথা বলছে যে বিভিন্ন পর্যায়ে, ঢাকা থেকে শুরু করে গ্রাম পর্যায় পর্যন্ত তাদের তৎপরতাটা এমন যে তারা তাদের মতের বাইরে কেউ গেলে তার উপরে চড়াও হওয়া, তাকে মার দেওয়া, তাকে খুন করা, এটা তারা মনে করে যে এটা যৌক্তিক এবং তাদের অধিকার এটা। তো এগুলি তো ফ্যাসিবাদের লক্ষণ, এগুলোই তো ফ্যাসিবাদের লক্ষণ। জি স্যার, ফেসিবাদের সাথে আরেকটা জিনিস একটু জানতে চাই, সেটা হচ্ছে সম্প্রতি আরেকটি বক্তব্য আপনার, রাজাকার নেতা এটিএম আজহারুল ইসলামের যে দায় মুক্তি হলো এবং শিবিরের নানা জায়গায় হামলা, এই দুটো বেশ কিছু ঘটনা মিলিয়ে যদি একটু জানতে চাই যে আপনি বলছেন যে যুদ্ধাপরাধীকে নির্দোষ ঘোষণা করা, ইতিহাসকেই বিকৃতি এবং ৭১ শহীদ মুক্তিযোদ্ধাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। এই যে জুলাইয়ের পরে যুদ্ধাপরাধীদের দায় মুক্তি এবং পুনর্বাসনের যে চেষ্টা, এটাকে আপনি কতটা বিপজ্জনক বলে মনে করেন? না, এটা তো পুরো জুলাই গণঅভ্যুত্থানের জন্য, জুলাই গণঅভ্যুত্থানকেই একটা প্রশ্নবিদ্ধ করে এবং তার জন্য মানে তাকে ক্ষতিগ্রস্ত করে, কিংবা তার যে মূল যে বার্তা কিংবা মূল যে প্রত্যাশাটা তৈরি হয়েছিল সেটার দিকভ্রান্তি, মানে ওইটার মধ্যে একটা দিকভ্রান্ত অবস্থা তৈরি হয়। যুদ্ধাপরাধী, যেমন শেখ হাসিনা আমলে যুদ্ধাপরাধীর বিচার হয়েছিল এবং যুদ্ধাপরাধীর বিচারের ইস্যুটা শেখ হাসিনা একটা বর্ম হিসেবে ব্যবহার করেছেন। তার শাসনযন্ত্র, তার যে অন্যান্য ক্ষেত্রে তার যে বিভিন্ন ধরনের অপরাধ, অপকর্ম কিংবা লুণ্ঠন, সম্পদ পাচার কিংবা বিনা নির্বাচনের ক্ষমতায় থাকা, এইগুলিকে যৌক্তিকতা দেওয়ার জন্য যুদ্ধাপরাধীর বিচারের মতো একটা গুরুত্বপূর্ণ কাজকে ব্যবহার করেছিলেন তিনি। সেটা ছিল একটা বড় সমস্যা এবং সেই বিচার প্রক্রিয়ার কিছু কিছু দিক নিয়ে, টেকনিক্যাল দিক নিয়ে অনেকের প্রশ্ন আছে, সমস্যা আছে। কিন্তু যুদ্ধাপরাধ তো একটা ঘটনা। বাংলাদেশে ৭১ মুক্তিযুদ্ধ হয়েছে, সেখানে পাকিস্তান সেনাবাহিনী ইতিহাসের মধ্যে একটা ভয়ঙ্কর রকম গণহত্যা, নির্যাতন করেছে। তার সহযোগী ছিল বাঙালি কিছু গোষ্ঠী যারা আলবদর রাজাকার হিসেবে পরিচিত। এটা তো মুছে ফেলা যাবে না। এবং যারা এটা নেতৃস্থানীয় ছিল তারা তো পরিচিত। তো সেখানে বিচারের প্রক্রিয়া যদি কোনো ত্রুটি থাকে, তাহলে সেই বিচারের প্রক্রিয়া ঠিক করে তাকে হয়তো মৃত্যুদণ্ড না দিয়ে আপনি যাবজ্জীবন দিতে পারেন, ২০ বছর দিতে পারেন, কিন্তু তার অপরাধীই না, যুদ্ধাপরাধের সাথে ছিলই না, এইটা তো হইতে পারে না। মানে নির্দোষ হইতে পারে না, তার দোষ আছে। দোষের ক্ষেত্রে বিচার প্রক্রিয়ার সমস্যার কারণে সেখানে শাস্তির হেরফের হইতে পারে বা অতি উৎসাহের কারণে শাস্তির হেরফের হইতে পারে, কিন্তু তাকে নির্দোষ ঘোষণা করা মানে আপনি পুরো যুদ্ধাপরাধীর ইতিহাস তো মুছে ফেলতে পারেন না। কোন দুর্বলতা থেকে এরকম ঘটলো বলে আপনি মনে করেন? এটা আমার মনে হয় যে হ্যাঁ, সেখানে একটা প্রভাব থাকতে পারে, তাদের একটা দাপট থাকতে পারে। এই যে গোষ্ঠীগুলি যারা ধর্মের নামে একটা ধর্মীয় ফ্যাসিবাদী একটা চরিত্র যাদের মধ্যে আছে, ধর্মীয় ফ্যাসিবাদী শব্দটা আমি বলতে চাই এখানে, যে ধর্মকে যারা ফ্যাসিবাদী শাসনের জন্য ব্যবহার করে। ধর্ম বিশ্বাসী আর ধর্মীয় ফ্যাসিবাদী আলাদা বিষয়। ধর্মীয় বিশ্বাসী বাংলাদেশের বিশাল সংখ্যক মানুষ, কিন্তু ধর্মীয় ফ্যাসিবাদী খুবই ছোট গোষ্ঠী। কিন্তু ফ্যাসিবাদী আচরণের মধ্যে দিয়ে তাদের প্রকাশটা আমরা ৭১ সালেও দেখেছি, পরেও দেখছি। তো তারা তাদের এই শক্তি প্রয়োগ করা, বল প্রয়োগ করা, তারা মনে করছে তারা এই কাজগুলো করবে, কিন্তু বাংলাদেশের মানুষ তো ভুলবে না আসলে ৭১-এর যে না। কিন্তু স্যার, এই যে আমি আপনাকে যে প্রশ্ন করেছিলাম যে কেন তাহলে এই ইন্টারিম সরকারকে এই ধরনের সেটা তো আমারও প্রশ্ন নিতে হলো, মানে দুর্বলতাটা কোথায়? আমার মনে হয় যে সরকার জনগণের উপরে ভরসা করছে কম, কিছু সংগঠিত শক্তির উপরে ভরসা করছে, কিংবা কেউ আমি জানি না তাদের সাথে তার সম্পর্ক আছে কিনা, কিন্তু সরকারের ভূমিকাটা আসলে গ্রহণযোগ্য না। সরকার যেভাবে এই ভূমিকাটা পালন করছে সেটা গ্রহণযোগ্য না। আমরা প্রতিষ্ঠানগুলো, যেমন শেখ হাসিনার সময় প্রতিষ্ঠানগুলো তো শেষ হয়ে গেছিল, মানে প্রতিষ্ঠানের কোনো প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া ছিল না, উপর থেকে আদেশ।
সেটা আপনি বিশ্ববিদ্যালয় বলেন, সেটা দুর্নীতি দমন কমিশন বলেন, মানবাধিকার কমিশন কিংবা বিচার বিভাগ, উপর থেকে আদেশ আসছে সেভাবে। এইটার থেকে বর্তমান অন্তর্বর্তী সরকারের যেটা করার মানে প্রত্যাশা যেটা ছিল যে তারা প্রতিষ্ঠানগুলোকে প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে যাবে, কিন্তু দেখা গেল যে এখনো প্রতিষ্ঠানগুলো এই উপরের আদেশেই চলছে এবং আদালতের প্রক্রিয়াটাও স্বাধীনভাবে কাজ করছে। এটা যথেষ্ট সংশয় তৈরি হয়েছে। এই ঘটনাগুলি সেই সংশয় তৈরি করে, কিন্তু একটা ইন্টারিম গভর্নমেন্টকে কেন আসলে এই সিদ্ধান্ত নিতে হবে? কারণ তার তো আসলে ম্যান্ডেট শুধু নির্বাচন করার না, ইন্টারিম সরকারের ধরেন সংস্কারের কিছু কথা ছিল, সংস্কারের কথা ছিল। মানে আমি যদি সংস্কার ধরি এবং নির্বাচন ধরি, যে এই কাজগুলি ওনার করার কথা, কিন্তু এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার পিছনে কি আপনার কাছে মনে হয় যে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা আছে এই সরকারের দীর্ঘ সময় থাকার? যেটা অনেকেই, আমরা বিএনপির বিভিন্ন নেতাদের মুখে এই কথা শুনেছি, জামায়াতের বিভিন্ন নেতার মুখে শুনেছি, এনসিপিরও অনেকেই বলেছে। কারো মাথায় থাকলে কার মাথায় কি আছে সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু মাথায় থাকলে তো লাভ নেই, এইভাবে তো থাকতে পারবে না তারা। এবং তাদের অনেক কিছুই আসলে তাদের কাজের মধ্যে পড়ে না। তার মধ্যে এগুলো যেমন তার কাজের মধ্যে পড়ে না, তার কাজের মধ্যে এটাও পড়ে না যে ধরেন এই যে অন্তর্বর্তী সরকার, সে তো তার দায়িত্ব ছিল যে অন্তর্বর্তী হিসেবে, অন্তর্বর্তী মানে একটা দুইয়ের মাঝখানে একটা সরকার, তার কাজ ছিল যে প্রতিষ্ঠান এবং অন্যান্য ক্ষেত্রে সংস্কারের একটা প্রক্রিয়া শুরু করা। সেই শুরু করার জন্য এটা খুব ভালো, সংস্কার কমিশনের অনেকগুলো রিপোর্ট হয়েছে, এটা খুব ভালো জিনিস। কিন্তু যে সমস্ত জায়গায় কিছু পরিবর্তনের সূচনা করা সম্ভব ছিল, সেই সমস্ত জায়গায় পরিবর্তনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, অথচ তারা দেখা যাচ্ছে দীর্ঘমেয়াদী ফলাফল হবে এই ধরনের কাজগুলোর মধ্যে তারা যুক্ত হচ্ছেন। তার মধ্যে এই ধরনের ঘটনা যেমন আছে, পাশাপাশি আবার আন্তর্জাতিক চুক্তি, আপনি ধরেন বন্ধন নিয়ে চুক্তি করার ব্যাপারে তাদের খুবই আগ্রহ দেখা যাচ্ছে। প্রধান উপদেষ্টা তো বলছেনই যে এর বিরুদ্ধে কোনো কথাই বলা যাবে না। এটা তো একটা স্বৈরতন্ত্রের সুর, স্বৈরশাসন। এটা 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 শেখ হাসিনা বললে, শেখ হাসিনার কথা ধরনটা এরকম ছিল, কিন্তু মোহাম্মদ ইউনূস তো পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব নিয়েছেন, তার গলায় তো একই সুর। কেন তাকে ওই প্রকল্পটা একটা বিদেশি কোম্পানিকে বন্দরটা দিতেই হবে এখনই কেন দিতে হবে? তার তো দেওয়ার দায়িত্ব না অন্তর্বর্তী সরকার হিসেবে। কিংবা ট্রাম্পের ধমক শুনে, কিংবা ট্রাম্পের আদেশপত্র, অনেকগুলো পৃষ্ঠার আদেশপত্র, সেটা জনগণকে জানানো ছিল তার দায়িত্ব। এবং এই দৃষ্টান্ত স্থাপন করা উচিত ছিল যে যে কোনো ধরনের আন্তর্জাতিক চুক্তি করতে যাব এটা জনগণকে জানাইতে হবে। এবং এখন যে সংবিধান যারা সংস্কার কমিশনে আছে, তারা সংবিধানের মধ্যে যে সমস্ত পরিবর্তনের কথা বলছে, তার মধ্যে একটা জায়গা আছে যে আন্তর্জাতিক চুক্তি করলে জনগণকে জানাইতে হবে। এটা কিন্তু এই সরকারের আমলেই হচ্ছে। স্যার, এই যে গণ অভ্যুত্থান থেকে শুরু করে এই সময়টায় আন্তর্জাতিক গণমাধ্যম সহ আমাদের দেশীয় গণমাধ্যমে যে ধরনের প্রভাব দেখা যাচ্ছে, সেটাকে আপনি কিভাবে বিচার করবেন? মানে যে ধরনের ন্যারেটিভ হাজির করা হচ্ছে, লাইক ধরেন ডক্টর ইউনূসকে মনে হচ্ছে যে তিনিই আসলে এই অভ্যুত্থান করেছেন, কিন্তু তিনি তো আসলে পরে এসেছেন, আপনার এই অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিলেন তারাই নিয়ে এসছেন, কিন্তু যেভাবে হাজির করা হচ্ছে সেটার একটা ভিন্ন ব্যাখ্যা দেখা যাচ্ছে। কিভাবে দেখেন সেটাকে? গণ অভ্যুত্থানের মালিকানা, আমরা মুক্তিযুদ্ধের মালিকানার একটা ছোট সংস্করণ দেখতে পাই আর কি, যে মুক্তিযুদ্ধের সময় তো তাও আওয়ামী লীগ তো পরিষ্কারভাবেই সামনে ছিল এবং আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে এটা, কিন্তু মুক্তিযুদ্ধের মধ্যে আরও অনেকে ছিল। আওয়ামী লীগ তাদেরকে অস্বীকার করে পুরা নিজের একক একটা আমরাই করেছি আর কেউ করে না, এরকম একটা ভাব নেওয়ার ফলেই আমাদের সংকটটা তৈরি হলো। জুলাইয়ের গণ অভ্যুত্থানে তো পরিষ্কার এরকম নেতৃত্ব ছিল না, অনেকে ছিল তার মধ্যে, কিন্তু কোনো গোষ্ঠী তাদের নিজেদের শক্তির বলে এটাকে দখল করতে চাচ্ছে এবং সেটারই প্রভাব আমরা, প্রতিফলন আমরা এই যে মিডিয়ার মধ্যে পাই। মিডিয়ার ক্ষেত্রেও আমরা ধরেন আসলে একটা যে ধারাবাহিকতা ছিল যে মিডিয়া সরকার যাতে অসন্তুষ্ট হয় তাতে কিছুই করবে, এরকম কিছু করবে না, এই যে একটা অভ্যাস তৈরি হয়েছে। ধরেন তখনকার দিনে শেখ হাসিনার সময় মিডিয়ার সম্পূর্ণ স্বাধীনতা ছিল, বিএনপি বা যারা সরকার বিরোধী তাদের সমালোচনা করার জন্য তো কোনো স্বাধীনতার অভাব ছিল না, টক শো কিংবা রিপোর্টিং তাদের বিভিন্ন বিষয়ে। এখন আওয়ামী লীগের সমালোচনা করার ক্ষেত্রে তো স্বাধীনতা, সেটাকে তো আর স্বাধীনতা বলা যায় না। আওয়ামী লীগের বিরুদ্ধে বলাটা তো এখন স্বাধীনতা আছেই, আওয়ামী লীগের সমালোচনা, আওয়ামী লীগের সময়কার। কিন্তু এই যে গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়ার ক্ষেত্রে কী ধরনের সমস্যা তৈরি হচ্ছে, কী ধরনের বাধা তৈরি হচ্ছে, সেইটাকে নিয়ে আসা, কিংবা এখন যে কোনো ধরনের সমস্যা সেগুলিকে নিয়ে আসার ক্ষেত্রে মিডিয়ার যে দায়িত্ব, সেখানে যদি একই ধরনের অভ্যাস দেখা যায়, আমরা যে ধরনের প্রবণতা দেখতে পাচ্ছি, তাহলে তো সমস্যা।
মানে সেই ঘাটতিটা এখন পর্যন্ত আছে বলে আমার মনে হয়। অধিকার আদায়ের দাবিতে যারা মাঠে আছেন তাদের উপরে যে হামলা হচ্ছে, তাদের মধ্যে সরকারি বাহিনীর সম্পৃক্ততা দেখতে পাচ্ছেন। আপনার কাছে কেন মনে হচ্ছে যে এখানে আসলে সরকারের এক ধরনের মদদ রয়েছে এদেরকে দমানোর ক্ষেত্রে? যারাই আন্দোলন করতে আসছে তাদেরকে অনেক সময় বলা হচ্ছে যে আওয়ামী লীগের লোকজন আছে এর সাথে, এটা বলে আন্দোলনের মূল জায়গাটাকেই, যেটা শেখ হাসিনার সময় ছিল যে কোনো আন্দোলন হইলে ওইখানে বিএনপি জামাত আছে বলে বিএনপি জামাত মহিমান্বিত হইতো, কিন্তু আন্দোলন যারা করছে যাদের যে জেনুইন দাবি সেই দাবিটা পূরণ হতো না। তো এই ঘটনাটা একই ঘটছে এবং দেখতে পাচ্ছি আমরা সরকারের এখানে, যেখানে সরকারের একটা পক্ষপাতহীন অবস্থান থাকা দরকার ছিল, সেখানে দেখা যাচ্ছে যে বৈধ দাবি নিয়ে, বকেরা মজুরির দাবি নিয়ে আন্দোলন করছে, তাদের উপর গুলি হচ্ছে, সরকারের বাহিনী গুলি করছে তাদের উপরে, মব সন্ত্রাসও হচ্ছে বিভিন্ন জায়গায়। কিংবা এই সমস্ত দাবি দেওয়া নিয়ে আন্দোলন করলে তাদের বিপদ আছে, তারা আওয়ামী লীগের দোসর টোসর এই সমস্ত কথাবার্তা বলে তাদেরকে সাংঘাতিকভাবে কোণঠাসা করার চেষ্টা হচ্ছে। আবার কিছু কিছু গোষ্ঠী যখন যে সমস্ত জায়গায় 144 ধারা সেটা অগ্রাহ্য করে চলে যাচ্ছে যমুনার সামনে, সেটাতে আবার কোনো বাধা নাই। এই ধরনের পক্ষপাত দুষ্ট আচরণটা সরকারের গ্রহণযোগ্যতাকে ক্ষুণ্ণ করে, খর্ব করে। গণঅভ্যুত্থানের পরে যে সরকার গঠিত হলো, সেই সরকার আসলে যে প্রতিশ্রুতি প্রাথমিকভাবে দিয়েছিল সেখানে সফলতা কতটুকু দেখতে পান? প্রতিশ্রুতির সাথে তো তার বাস্তব কাজের কোনো সম্পর্ক নাই। প্রতিশ্রুতির চা ছিল গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়াটা বৈষম্যহীন বাংলাদেশ করা, জনগণের সবার কথা শোনা, এই সমস্ত কথাবার্তা তো আপনার ইউনূস সাহেবের কাছে শুনেছি। কিন্তু বাস্তবে আমরা দেখতে পাচ্ছি যে যারা গণঅভ্যুত্থানের প্রধান শক্তি তারাই গুরুত্ব পাচ্ছে না এবং তারাই দেখা যাচ্ছে যে তাদেরকে কোণঠাসা করে কিংবা দূরে সরিয়ে প্রান্তিক অবস্থায় নিয়ে কিছু গোষ্ঠীর সুবিধা আদায় করা। এই চাঁদাবাজি, তারপর যে মব সন্ত্রাস, এই জিনিসগুলো যে ঘটছে, সেটা ঠিক কার দুর্বলতার কারণে ঘটছে? সরকার, একদম সরকারের দুর্বলতা। অন্তর্বর্তী সরকারের একটা হচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তার ফাংশন তো খুবই দুর্বল, মানে কথা বেশি কাজ কম এরকম। পাশাপাশি যেটা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের তো পাবলিক একটা পজিশন থাকবে। ধরেন মব সন্ত্রাস হচ্ছে, বিভিন্ন জায়গায় ঘর বাড়ি ভাঙচুর হচ্ছে, একজন যদি কোনো তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তাহলে তো সেইটা তাকে তার বিচার করার তো একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে। সে যে অপরাধী সেটা তো প্রমাণ করতে হবে আগে। কিন্তু কিছু লোক গিয়ে যদি তার উপরে ঝাঁপায় পড়ে, তার বাড়িঘর লুটপাট করে কিংবা তাকে নানানভাবে অপদস্থ করে, সে একটা পদে আছে সেখান থেকে তাকে টেনে হিসড়ে নামায়, আবার আরেকজনকে তাদের পছন্দ মতো বসায়, এটা তো কোনো প্রক্রিয়া হতে পারে না। তো এই মব সন্ত্রাস, আমি যেটাকে মব সন্ত্রাস বলছি, সেইটার পক্ষে যদি দেখা যায় যে সরকারের ভেতর থেকে কেউ কথা বলছে যে এটা মব সন্ত্রাস না, এটা হচ্ছে প্রেশার গ্রুপ, তখন তো বিপজ্জনক পরিস্থিতি হয়। সরকার তো একটা চেষ্টা করতে হবে। জনগণের আন্দোলন আর মব সন্ত্রাস তো এক কথা না। সব সরকারের সময় একটা বাক্য আছে, এই সরকারের সময় শুনতে পাচ্ছি, সেটা কি? রাতারাতি কোনো কিছুর পরিবর্তন করা সম্ভব না। এই কথাটা আপনি শুনবেন, এই সরকারের মুখেও শুনতে পাচ্ছি। রাতারাতি কেউ পরিবর্তন করতে বলে নাই। যেটা বলছে যে তুমি নিজে পরিবর্তন হও কিছুটা, তুমি আগে সরকারের মতো বিহেভ করো না, তুমি যে চেষ্টা করছো জনগণের পক্ষে সেটার একটা স্বাক্ষর রাখো, একটা প্রমাণ রাখো। কিন্তু তুমি যদি অপরাধী যারা সন্ত্রাস তৈরি করছে কিংবা যারা লুটপাট করছে কিংবা যারা চাঁদাবাজি করছে তাদের ডিফেন্ড করতে থাকো, তাদের পক্ষে যুক্তি দিতে থাকো, তাহলে তো মানুষের মধ্যে ওই আস্থার সংকটটা আবার তৈরি হবে। দেখেন, তারা এই পরিবর্তন আনার জন্যই তো তারা সংস্কার কাজ শুরু করেছেন এবং সেই সংস্কার প্রায় 1 বছর ধরে শেষের কাছাকাছি এসেছে। বলা মুশকিল, মানে সংস্কার কাজ না, সংস্কারের আলাপের কথা বলছেন, কথা বলছেন, সেটা এখন একটা চেহারা পাচ্ছে। আপনি কি মনে করেন যে জুলাই অভ্যুত্থানের পরে যে ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল রাজনৈতিক প্রাতিষ্ঠানিক সংস্কারের পরিবর্তনের ক্ষেত্রে, সেটা আসলে বাস্তবায়ন হওয়ার লক্ষণ আগামী কয়েক মাসের মধ্যে দেখা যাবে? এখন ধরেন আমরা প্রাতিষ্ঠানিক প্রশাসনিক ক্ষেত্রে, পুলিশের ক্ষেত্রে, বিচার ব্যবস্থার ক্ষেত্রে কোনো ধরনের পরিবর্তন আমরা পাইনি এখন পর্যন্ত, প্রশাসনিক নিয়োগ টিয়োগ ইত্যাদি ব্যাপারে। সরকার বলতে পারে যে আমরা তো করতে পারবো না, এটা তো সংস্কার কমিশনের রিপোর্ট। এইটার ক্ষেত্রে যতটা তাদের অসহায় গলা শোনা যায়, অন্যান্য ক্ষেত্রে যে সমস্ত কাজগুলো তাদের করার কথা না সেগুলি করার ক্ষেত্রে আবার তাদের ওই অসহায় গলা শোনা যায় না। তখন তারা বলে যে না, এগুলি করতেই হবে। সেই করতেই হবে ধরনের প্রশাসনিক সংস্কার, পুলিশের সংস্কার, আমরা সংস্কার যত কথা সংস্কার বলতে কি বোঝাচ্ছে, কি সংস্কার করতে চায়, এটা পরিষ্কার হয়নি। এখন আমি যেটা মনে করি যে অন্তর্বর্তী সরকারের তো অনেক কিছুই করার ক্ষমতা বা এখতিয়ার নাই,
তাদের এখন যেটা করণীয় যে নির্বাচন একটা গ্রহণযোগ্য নির্বাচন যাতে হয়, সেটার জন্য নির্বাচনের সাথে সম্পর্কিত বিধি ব্যবস্থা, প্রশাসন, সেগুলোর সংস্কারটা সম্পূর্ণ করে নির্বাচনটা দেওয়া, যাতে নির্বাচনটা গ্রহণযোগ্য একটা নির্বাচন হতে পারে। যেহেতু সংস্কারের প্রসঙ্গই আসলো, আপনার একটা কথা নিয়ে বিরাট বিতর্ক হয়ে গেছে কদিন আগে। আপনি বলেছিলেন যে সংবিধান সংস্কারের ক্ষেত্রে যে বহুত্ববাদ, ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে বহুত্ববাদের যে কথা বলা হচ্ছে, ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে আসলে কোনো বহুত্ববাদ হয় না, সেটা নিয়ে নানা রকম তর্ক হয়েছে রাজনৈতিক মহলে। আপনি কি এর পেছনে, এই ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়ার পেছনে কোনো ধরনের রাজনীতি দেখতে পান? একটা বহুত্ববাদী কি করে রাষ্ট্র ব্যবস্থা হবে বা অন্তর্ভুক্তিমূলক কিভাবে হবে, যদি রাষ্ট্র ধর্ম সম্পর্কে, জাতি অবস্থান সম্পর্কে, ধর্মীয় মানে কি বলা যায় যে লিঙ্গীয় প্রশ্নে যদি তার নিরপেক্ষ অবস্থান না থাকে, মানে রাষ্ট্র যদি ধর্মের ব্যাপারে কোনো একটা গোষ্ঠীর প্রতি পক্ষপাত দুষ্ট হয়, তাহলে তো বাকিরা তো সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। যদি কোনো নির্দিষ্ট জাতির প্রতি পক্ষপাত দুষ্ট হয়, অন্যরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। কোনো একটা লিঙ্গের প্রতি যদি পক্ষপাত দুষ্ট হয়, অন্যরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে জাতি, লিঙ্গ এবং ধর্ম বিষয় নিরপেক্ষতা, এবং সেটাই ধর্মনিরপেক্ষতার মধ্যে আসে। এখন ধরেন ভারতে, বাংলাদেশেও সংবিধানে যতদিন ধর্মনিরপেক্ষতা ছিল বা ভারতে ছিল, তাতে কি বাংলাদেশ ধর্মনিরপেক্ষ ছিল? বা আওয়ামী লীগ সরকারকে কি ধর্মনিরপেক্ষ বলা যায়? আমার মতামত হচ্ছে বলা যায় না। আওয়ামী লীগের বিরুদ্ধে যারা ধর্মনিরপেক্ষ বলে সমালোচনা করে, মানে আওয়ামী লীগ সেকুলার, এটা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে সমালোচনা অনেকে। এটা সম্পূর্ণ ভুল একটা সমালোচনা। আওয়ামী লীগ কোনোভাবেই ধর্মনিরপেক্ষ ছিল না। আওয়ামী লীগ খুবই পক্ষপাত দুষ্ট আচরণ করেছে। নির্বাচনী ব্যবস্থার সংস্কার যেভাবে ঐকমত্য হলো, সেটা কি ওয়ার্ক করবে বলে মনে করেন? এটা নির্ভর করে, আমার মনে হয় যে যদি কেউ কোনো ধরনের ভিন্ন মতলব না থাকে বা নির্বাচনের মধ্যে যাওয়াই যাবে না এরকম কোনো না থাকে, তাইলে একটা নেগোসিয়েশনে আসা সম্ভব, খুবই সম্ভব। এই সময়ের সবচেয়ে বড় দাবি যেটি, সেটা হচ্ছে জুলাই হত্যার বিচার। অনেকেই বলছেন যে শুধুমাত্র স্বৈরাচার পতন যথেষ্ট নয়, এই সময় যে হত্যাকাণ্ড, নিপীড়ন হয়েছে সেটার একটা বিচার সুসংহত, মানে গণতন্ত্র সুসংহত করতে হলে এই বিচারটা অত্যন্ত জরুরি। আপনি কি মনে করেন এই বিচারটা আসলে কত দ্রুত শুরু হওয়ার উচিত? জুলাই হত্যাকাণ্ডের বিচার, হ্যাঁ, জুলাই হত্যাকাণ্ডের বিচার তো হইতেই হবে। যারা অপরাধী তাদের তো বিচার হইতে হবে। তো সেই বিচারটার ক্ষেত্রে একটা বড় ধরনের সমস্যা তৈরি হচ্ছে সরকারেরই পৃষ্ঠপোষকতায়। সেটা হচ্ছে খুব পাইকারিভাবে মামলা হচ্ছে। এই পাইকারি মামলাগুলো ওই পুরো বিচার প্রক্রিয়াকে আমি মনে করি যে তার একটা ক্রেডিবিলিটি, মানে গ্রহণযোগ্যতাকে নষ্ট করছে। আপনি যদি চিহ্নিত, আপনি জানি শিল্পী, লেখক, বুদ্ধিজীবী, শিক্ষক, সাংবাদিক, এরকম লোকজন যারা হত্যার সাথে যুক্ত থাকার কোনো কথা না, এবং সবাই জানে যে তারা তাদের নির্দিষ্ট একটা অবস্থান ছিল বা সমর্থন ছিল ইত্যাদি হতে পারে, কিংবা অন্য অপরাধ থাকতে পারে, কিন্তু তাদের বিরুদ্ধে হত্যা মামলা দিলে হত্যা মামলার সাথে হত্যার সাথে আসলেই যুক্ত যে সমস্ত নেতৃবৃন্দ, তাদের অপরাধ খাটো হয়ে যায়। এটা একটা দুর্বলতা। এই দুর্বলতা দূর করার জন্য সরকারের সক্রিয় হওয়া উচিত, যে পাইকারি মামলা বন্ধ করা, এবং পাইকারি মামলায় যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সুনির্দিষ্ট অভিযোগ না থাকলে তাদের ছেড়ে দেওয়া, এটা নির্দিষ্ট করা উচিত। আর এই পরেও যে সমস্ত হত্যাকাণ্ড হচ্ছে, এই যে মন্দির ভাঙা, মাজার ভাঙা, মানুষজনের বাড়ি ঘরে আক্রমণ, এগুলি কিন্তু কোনো ধরনের বিচার প্রক্রিয়ার মধ্যে নাই। এগুলি বিচার প্রক্রিয়ার মধ্যে না আসলে অন্যান্য বিচার প্রক্রিয়ার মধ্যেও দেখা যাবে যে তার গ্রহণযোগ্যতার সমস্যা তৈরি হবে। স্যার, শিক্ষক নেটওয়ার্ক সম্প্রতি একটা উদ্বেগ জানিয়েছে যে জুলাই বিপ্লবের পর এক ধরনের বিভ্রান্তির মধ্যে পড়েছে দেশ, এবং দেশে উগ্র মৌলবাদীদের এক ধরনের উত্থান দেখা যাচ্ছে। আপনি কি মনে করেন যে বর্তমানে এই যে মৌলবাদী বা ধর্মান্ধ শক্তির প্রভাব আসলে কতটা বাড়ছে? এটা মৌলবাদী বা ধর্মান্ধ এই শব্দগুলি আমি খুব ব্যবহার করতে চাই না, কারণ এটার সাথে একজন লোক ধর্মান্ধ হইতে পারে, মৌলবাদীও হইতে পারে, সেটাতে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যাটা হয় তখনই যখন সে তার মত বা সে যেভাবে চলতে পছন্দ করে, যে কাপড় পরতে পছন্দ করে, যে কথা বলতে পছন্দ করে, যে আচরণ করতে পছন্দ করে, যা খাইতে পছন্দ করে, সেটা যখন অন্যের উপরে চাপায় দেয়, সেটা হচ্ছে সমস্যা। এবং সেটা হচ্ছে ধর্মীয় ফ্যাসিবাদী ধরনের, ওইটাকে আমি ধর্মীয় ফ্যাসিবাদ বলি। তো সেই ধরনের চেষ্টা বা সেই ধরনের লক্ষণ তো দেখাই যাচ্ছে। এরা তো আকাশ থেকে পড়ে নাই, এটা আওয়ামী লীগ আমলেই বিভিন্নভাবে তৈরি হয়েছিল, এবং আওয়ামী লীগ সরকার নিজেদের নির্বাচন ছাড়া ক্ষমতায় টিকে থাকার জন্য এদের অনেককেই পুষ্ট করেছে, এবং তারা এখন ভাবছে যে তারা ক্ষমতায় যেতে পারে।
স্যার আমরা এখন দেখছি যেমন আজকেই ধরুন আপনি একটু আগে নাহিদের বিষয়টা আলাপে আনলেন যে আসলে জুলাইয়ে কার স্টেক আছে কার স্টেক নাই, কে আগে এসেছে কে পরে এসেছে, এই যে এক ধরনের কাদা ছোড়াছুড়ি চলছে নিজেদের মধ্যে বা কিছু কিছু গণমাধ্যম সেটাকে উস্কেও দিচ্ছে, জুলাই স্টেক হোল্ডার আসলে কারা? জুলাই স্টেক হোল্ডার আমি যেটা বললাম যে জুলাই স্টেক হোল্ডার যেভাবে গণ-অভ্যুত্থানটা হয়েছিল, কারো নির্দেশে কারো ঘোষণায়, যেমন মুক্তিযুদ্ধ ঘোষণারও একটা ব্যাপার আছে, কিংবা 69-এর গণ-অভ্যুত্থান, মৌলানা ভাসানী, শেখ মুজিবের ভূমিকা আমরা জানি, মনি সিং, এই তিনজন সেই সময়ের প্রধান ব্যক্তি ছিলেন। 90 সালে আওয়ামী লীগ, বিএনপি, 5 দল, বামপন্থী দলেরা ছিল। এই সময় কেউই ছিল না, সুতরাং কেউই বলতে পারবে না যে আমাদের নির্দেশে কিংবা আমাদের দেখে জনগণ আসছে। জনগণ আসছে একটা ভয়ঙ্কর ক্রোধ থেকে, আক্রোশ থেকে, বিবেকের তাড়নায় আসছে। অনেক আমি এইরকম শিক্ষার্থী শিক্ষকের কথা শুনেছি যারা কোনোদিন এই সমস্ত প্রোগ্রামে যায় না। শুধু এই কথাটা আমি একাধিক বহু ব্যক্তির কাছে শুনেছি, বলেছেন যে আমার মনে হয়েছে যে আমি যদি এখনও বাসায় বসে থাকি, এখনও যদি না যাই, তাহলে আমি বিবেকের কাছে কি জবাব দেবো। মানে এরকমভাবে একটা করবে, একটা সরকার যা খুশি তাই করবে আর আমরা চুপচাপ মেনে নেব। তো তার ফলে আপনি শ্রমজীবী মানুষ, নারী, সংখ্যালঘু জাতিগোষ্ঠী এবং বিভিন্ন পর্যায়ের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, বুদ্ধিজীবী সবাই এর মধ্যে ছিলেন। এই চরিত্রটা, এই যে বিপুল সংখ্যক, এই যে বহু কেন্দ্র তৈরি হলো সেই সময়, এক কেন্দ্র থেকে পরিচালিত হয়নি, বহু কেন্দ্র হয়েছে এবং বহুভাবে মানুষ কারো নির্দেশ না শুনে নিজের তাগিদ থেকে যে আসছে, এটা একটা বড় বৈশিষ্ট্য এই গণ-অভ্যুত্থানের। সুতরাং কেউ বলতে পারবে না যে এটা আমি মালিক। সেই কেন্দ্রের মারামারিগুলি কি এখন দেখতে পাচ্ছি আমরা? যে সম্প্রতি আমরা যেটা দেখছি যে জামাত শিবিরের একটা পক্ষ বলছে যে তারা আসলে এই মুভমেন্টটা করেছে। আমরা দেখছি এনসিপি যিনি নেতা নাহিদ, তিনিও বলছেন যে না, এদের সাথে আগে কোনো আলাপ হয়নি। এই যে এখন একটা জটিল পরিস্থিতি, আপনার কি মনে হয় যে এক মানুষ আবার এই একই কারণে এখন ভরসা হারাচ্ছে এই নতুন দলটার প্রতি? নতুন যে রাজনীতির কথা বলছে সবাই, সেই নতুন রাজনীতির প্রতি মানুষ আগ্রহ হারাচ্ছে। অনেকে যেটা বলেন যে জুলাইয়ের অভ্যুত্থানের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল সেই ঐক্য ভেঙে গেল বলে অনেকে আক্ষেপ করেন না। আসলে এই ঐক্য থাকার কোনো কারণ নাই, কারণ জুলাই গণ-অভ্যুত্থানে যে ঐক্যটা তৈরি হয়েছিল সেটা নির্দিষ্ট একটা দাবিতে, সেই নির্দিষ্ট একটা দাবি পূরণ হওয়ার পরে তারপরে এটা তো বিভিন্ন মতাদর্শিক রাজনৈতিক অবস্থান থেকে আসছে। সুতরাং গণ-অভ্যুত্থান শেষ হয়ে যাওয়ার পরে, সরকার পতনের পরে তারপরে তাদের রাজনৈতিক মতাদর্শিক অবস্থানটাই আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমাদের এখানে গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী না থাকার কারণে, গণতান্ত্রিক সংস্কৃতি শক্তিশালী না থাকার কারণে মতাদর্শিক রাজনৈতিক পার্থক্যগুলো একটা সহিংসতার আকার নেয় কিংবা পরস্পর আক্রমণ, তিক্ততা এগুলো তৈরি করে। কিন্তু এগুলো বিতর্ক হইতে পারে, রাজনৈতিক পার্থক্য আছে, মতাদর্শিক পার্থক্য আছে। কিন্তু গণ-অভ্যুত্থানের মালিকানার যদি কেউ দাবি করে এককভাবে যে আমরা গণ-অভ্যুত্থান করেছি, শুধু আমরা যা খুশি তাই করতে পারি, ধমক দিলাম, অমুককে থামাইলাম, অমুককে নিলাম, এগুলি তো পুরনো স্টাইল, পুরনো, কিংবা ছাত্রলীগের মতো বিভিন্ন জায়গায় গিয়ে দাপট দেখাইলাম কিংবা চাঁদাবাজি করলাম, আমরা কি আবার পুরনো বৃত্তি ফেরত যাচ্ছি? এগুলি তো না, এগুলি তো মানুষ পছন্দ করছে না। এবং পুরনো বৃত্তে ফেরত যাওয়ার কেউ যদি আকাঙ্ক্ষা করেন যে আমরা ছাত্রলীগের নেতার মতো পয়সা বানাবো কিংবা আওয়ামী লীগের লোকের মতো আমরা যা খুশি তাই বলবো এবং সেভাবে চলবে দেশ, এটা আসলে হবে না। কারণ গণ-অভ্যুত্থানের যা দেখা যাচ্ছে তাতে আপনার কাছে কি না, তাতে মনে হয় যে এই চেষ্টাটা তারা করছে এবং ওই সংস্কৃতির একটা আমরা পুনরুৎপাদন দেখতে পাচ্ছি। কিন্তু আমি নিজে মনে করি এবং ইতিহাস বলে যে গণ-অভ্যুত্থানের মধ্যে দিয়ে আপনাকে শুধুমাত্র সরকার পতন হয়নি, এটা গণ-অভ্যুত্থানের মধ্যে দিয়ে মানুষের মধ্যে চিন্তাটা গেছে, চৈতন্যটা গেছে, একটা সাংস্কৃতিক একটা পরিবর্তনের মধ্যে নিজেরও অনেক পরিবর্তন হয়েছে। অনেক মানুষই এটাকে, আগে আওয়ামী লীগের সময় অনেকে ভাবতো যে এটা অনিবার্য, আওয়ামী লীগের হাত থেকে রক্ষা নেই, আওয়ামী লীগ এগুলি করবে এবং এটা আমাদের মেনে নিতে হবে। এখন তো মানুষ এটা মানবে না। সুতরাং যারা এগুলি করছেন তাদের সতর্ক হওয়া উচিত এবং নমনীয় হওয়া উচিত। অসহিষ্ণুতা থেকে বের হয়ে তাদের যা পার্থক্য, মতের পার্থক্য, সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাদের নিরসন করার চেষ্টা করা উচিত। অনেক ধন্যবাদ স্যার আমাদের সময় দেওয়ার জন্য। যে জায়গাটিতে আমরা আলাপ শেষ করলাম, বিশেষ করে আনু মোহাম্মদ সাজ্জিক জায়গাটিতে বললেন যে নমনীয়তা প্রয়োজন, সহিষ্ণুতা প্রয়োজন। যে রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে মাঠে আছেন, সেই রাজনৈতিক শিষ্টাচারের বার্তা তারা সাধারণ মানুষের কাছে রাখবেন, এটা সর্বস্তরের মানুষের চাওয়া। আজ এ পর্যন্তই। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।